ট্রাম্প ইসরায়েলের আপত্তি উপেক্ষা করে গাজা নিয়ে ঐতিহাসিক প্রস্তাব এগিয়ে নিচ্ছেন। মুসলিম বিশ্ব বড় জয় পেয়েছে, কারণ যুক্তরাষ্ট্র প্রথমবার স্পষ্টভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের কথা বলছে। ওয়াশিংটন জানিয়ে দিয়েছে, ইসরায়েলের জন্য গাজা শান্তি পরিকল্পনার ভাষা কোনোভাবেই পরিবর্তন করা হবে না। ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে ইসরায়েল বনাম যুক্তরাষ্ট্র এক নতুন রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। গাজা বিষয়ক জাতিসংঘের ভোটের আগে ওয়াশিংটন স্পষ্টভাবে ইসরায়েলের চাপ অগ্রাহ্য করছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে পাঠ্য পরিবর্তন করতে রাজি হয়নি। নেতানিয়াহু সতর্ক করেছেন, এই সিদ্ধান্ত তার নাজুক রাজনৈতিক জোটকে বিপদে ফেলতে পারে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, এই খসড়ায় পরিবর্তন আনলে কঠোর পরিশ্রমে গড়া সংখ্যাগরিষ্ঠতা ধসে পড়তে পারে। এই খসড়াটি ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনারই ধারাবাহিকতা, যেখানে ফিলিস্তিনি রাষ্ট্রের পথের উল্লেখ রয়েছে। ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ফিলিস্তিনি রাষ্ট্র কিংবা সৌদি ফরাসি প্রস্তাব কোনো কিছুর উল্লেখই মেনে নেবে না। খসড়ায় আরও বলা হয়েছে, পুনর্গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ আবার গাজায় ফিরে আসতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে যে সমঝোতা হয়েছে তাতে রাষ্ট্র প্রতিষ্ঠার শব্দগুলো ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছে। কাতার, তুরস্ক, সৌদি আরব ও মিশরের চাপেই এই ভাষা আরও শক্ত হয়েছে। ইসরায়েলি কূটনীতিকরা ভয় রয়েছেন, রাষ্ট্র শব্দটি গাজায় ফিলিস্তিনিদের দাবিকে আরও বৈধতা দিতে পারে। রাশিয়া ও চীন সম্ভবত ভোটে বিরত থাকবে, তবে মার্কিন খসড়ায় ভেটো দেবে না বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সবাই দ্বিধায় আছে, কেউ কেউ কঠোরভাবে বিরোধিতা করছে তার বিরুদ্ধে। তবুও আমার মনে হচ্ছে আমরা ইতিবাচক উত্তর পাব, তবে এখনও ততটা নিশ্চিত নই। মার্কিন পক্ষ বলছে, এই প্রস্তাব গাজায় একটি স্থিতিশীলতা বাহিনী গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত শুধু ইন্দোনেশিয়া ও আজারবাইজান গাজায় সেনা পাঠাতে সম্মত হয়েছে। মিশর, জর্ডান ও সৌদি আরব হামাসের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের ভয়ে এতে রাজি হয়নি। ইসরায়েল আবারও বলেছে, গাজায় কোন দেশ সেনা পাঠাতে পারবে সে বিষয়ে তাদের মতামত গুরুত্বপূর্ণ থাকবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজার যে অংশ হামাসের নিয়ন্ত্রণে সেটি নিরস্ত্রীকরণের বিষয়টি ২০ দফা পরিকল্পনাতেও ছিল না, অন্য কোনো নথিতেও নয়। এই এলাকা নিরস্ত্রীকৃত হবে এবং হামাসকে নিরস্ত্র করা হবে। সহজ পথে হোক বা কঠিন পথে এটি হবেই। এটা আমি বলেছি, এটা প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন। আর ফিলিস্তিন রাষ্ট্রের ব্যাপারে জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে আমাদের আপত্তি আগের মতোই কঠোর। এই অবস্থান বদলায়নি। দশকের পর দশক বাইরের ও ভেতরের চাপের বিরুদ্ধে আমি এই অবস্থান ধরে রেখেছি, তাই আমার কারো পরামর্শ, টুইট বা বক্তৃতার দরকার নেই। নেতানিয়াহুর পুরনো শত্রু ফিরে এসেছে, হিজবুল্লাহ নতুন শক্তিতে। বৈরুতের আকাশ এখন রহস্যের ধোঁয়ায় ঢাকা। হিজবুল্লাহ, যাকে কেউ শেষ হয়ে গেছে ভেবেছিল, আবার অস্ত্রের গর্জনে উঠে এসেছে। ইরানের নজরদারিতে এই গোপন পুনর্নির্মাণ চলছে নিঃশব্দে কিন্তু শক্তির সাথে। ইসরায়েল ইতিমধ্যেই লেবাননে ১,০০০-এরও বেশি হামলা চালিয়েছে, কিন্তু হিজবুল্লাহর রহস্যময় পুনর্গঠন থামানো যায়নি। ক্ষেপণাস্ত্র, ড্রোন, কামান সবই নতুন করে মজুত হচ্ছে। কিছু অস্ত্র সিরিয়া এবং সমুদ্রপথে আসে, অন্যগুলি তৈরি হচ্ছে স্থানীয় কারখানায়। যুদ্ধবিরতির শর্ত সত্ত্বেও হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ থেকে পুনর্নির্মাণে স্থানান্তরিত হয়েছে। লেবাননের রাজনৈতিক দৃশ্যপটে উত্তপ্ত। রাষ্ট্রপতি জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নওয়াফ সালাম পুরো দেশব্যাপী নিরস্ত্রীকরণ সমর্থন করেছেন, কিন্তু বাস্তবে অগ্রগতি শুধুমাত্র লিটানি নদীর দক্ষিণে সীমিত। হিজবুল্লাহ অন্যত্র শক্তিশালী এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী। দেশটি যেন সিঞ্চিত এক শ্বাসরুদ্ধ পরিস্থিতির মধ্যে, যেখানে কোনো ভুল পদক্ষেপ নতুন সংঘাতের আগুন জ্বালাতে পারে। হিজবুল্লাহ নেতা নাইম কাশেম স্পষ্ট বলেছেন, লেবানিজ সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় থাকা উচিত, কিন্তু গ্রুপকে নিরস্ত্র করার যে কোনো প্রচেষ্টা প্রতিরোধ করা হবে। এই বক্তব্য যেন ইঙ্গিত দিচ্ছে হিজবুল্লাহ থামবে না। আরব গোয়েন্দা সংস্থাগুলি বলছে, হিজবুল্লাহ এখন বিকেন্দ্রীভূত কাঠামোর দিকে ফিরে যাচ্ছে। ১৯৮০-এর দশকের মতো নতুন যোদ্ধাদের নিয়োগ, স্থানীয় শক্তি ব্যবহার এবং গোপন পরিকল্পনা সবই পুরনো কৌশলের পুনর্জন্ম। ভারী ক্ষতি সত্ত্বেও তারা বিশ্বাস করে ইরানের সমর্থনে পুনর্গঠিত হওয়া সম্ভব। হামাসও গাজায় একই পথে হাঁটছে।
ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে তারা নিরস্ত্রীকরণে অস্বীকৃতি জানিয়েছে। দুই গোষ্ঠী মার খেয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং সামরিকভাবে সক্রিয়। প্রতিরোধের এই আয়না দেখাচ্ছে যে বল প্রয়োগ করে নিরস্ত্রীকরণ কার্যকর নয়। ইসরায়েলের আকাশে ড্রোন এখন ক্রমাগত উঠছে। 500টিরও বেশি কামান হামলা হয়েছে বৈরুত এবং দক্ষিণে। 60,000 মানুষ এখনও বাস্তুচ্যুত। তহবিলের সংকটে পুনর্নির্মাণ স্থগিত। কিন্তু সব হতাশা সত্ত্বেও হিজবুল্লাহ শক্তিশালী। তাদের অস্ত্রাগার পুনর্গঠিত, তাদের রাজনৈতিক প্রভাব অটুট। নেতানিয়াহুর জন্য হুঁশিয়ারি, গাজা ও বৈরুত দুপাশ থেকেই হুমকি। হিজবুল্লাহ কেবল একটি গোষ্ঠী নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক এবং সামরিক শক্তি, যা কখনো সহজে চাপে আসে না। ইসরায়েলের আকাশে তার অস্ত্রের ঝড়, লেবাননের রাজনীতির ধোঁয়া এবং ইরানের নীরব সমর্থন, সব মিলিয়ে এখনও এক রোমাঞ্চকর খেলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো পক্ষপাতহীন মধ্যস্থতাকারী নয়, বরং তারা আগ্রাসন ও এর সম্প্রসারণকে সমর্থন করে। তিনি উল্লেখ করেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন লেবানন সেনাবাহিনীকে ইসরায়েলকে মোকাবিলার নির্দেশ দিয়েছেন, যা জাতীয় দায়িত্ব পালনের প্রতিফলন। লেবাননের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গে শেখ কাসেম বলেন, যুক্তরাষ্ট্র মিথ্যাভাবে দাবি করছে যে তারা এই দেশের সমস্যা সমাধানের চেষ্টা করছে, কিন্তু প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়, বরং আগ্রাসনকে সমর্থন করে এবং তা লেবাননে ছড়িয়ে দিতে চায়। তিনি আরও বলেন, ভয় দেখিয়ে আমাদের অবস্থান বদলানো যাবে না। আমরা আত্মসমর্পণ বা পরাজয়ের পক্ষে নই এবং কখনো তা মেনে নেব না। হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরায়েল হয়তো কোনো এলাকা দখল করতে পারে, কিন্তু তারা লেবাননের ভূমি দীর্ঘস্থায়ীভাবে দখল করে রাখতে পারবে না। আমরা কারো কাছ থেকে নির্দেশ নিইনি এবং লেবাননকে শত্রুদের ইচ্ছামতো গড়া আমরা কখনোই মেনে নেব না। মাদুরো ড্রোন যুদ্ধ, আমেরিকার উঠোনে উত্তেজনার মেঘ। নিকোলাস মাদুরোর ভেনেজুয়েলা যেন এক রাজনৈতিক দাবানল। হোয়াইট হাউসের নাকের ডগায় ক্যারিবীয় সাগরে এক নতুন সামরিক খেলার মঞ্চ প্রস্তুত হচ্ছে, যার নেপথ্যে রয়েছে ইরানের ছায়া, আর তাতে জ্বালানি যোগাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার কড়া অবস্থান। এ যেন এক ভূ রাজনৈতিক থ্রিলার, যেখানে প্রতিটি চালই এক একটি অনিশ্চিত মোড়। মার্কিন উঠোনে যুদ্ধের মেঘ জমা হচ্ছে। ওয়াশিংটন পোস্ট ও নিউজ উইকের বিস্ফোরক রিপোর্টগুলি এক গোপন চুক্তির পর্দা উন্মোচন করেছে। ভেনেজুয়েলা নাকি ইরানের কাছ থেকে চেয়েছে অত্যাধুনিক ড্রোন, সেই ড্রোন যা ইউক্রেনের রণাঙ্গনে কুখ্যাত শাহেদ নামে পরিচিত। কারাকাসের পরিবহন মন্ত্রী 1000 কিলোমিটার পাল্লার ড্রোন চেয়েছেন বলে খবর। এ যেন দূর থেকে ছোড়া এক নীরব ক্ষেপণাস্ত্রের দাবি। ইরান ও মাদুরো এক নতুন সামরিক যুগলবন্দি। ইরানের ড্রোন বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হিঞ্চ বলেছেন, তেহরানের কাছে অত্যন্ত সমৃদ্ধ সিস্টেম পোর্টফোলিও আছে যা তারা কারাকাসকে দিতে পারে। ভাবুন তো, ইউক্রেন যুদ্ধে আলোড়ন সৃষ্টিকারী তুর্কি নির্মিত বিয়ারাক্তার TB2 এর অ্যানালগ মোহাজের 6 কিংবা সুদূর নজরদারির জন্য মোহাজের 2, এগুলো কি তবে পৌঁছাতে চলেছে ভেনেজুয়েলার উপকূলে? আরও আছে 600 মাইলেরও বেশি পাল্লার শাহেদ 131 ড্রোন। এগুলি যদি সত্যিই মার্কিন সীমান্তে মোতায়েন হয়, তবে পরিস্থিতি অকল্পনীয় উত্তেজনার দিকে মোড় নেবে। মাদুরো কি তবে সত্যিই আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর ওপর দিয়ে মৃত্যুর বীজ ছড়াতে চাইছেন? ক্যারিবীয় সাগরে আমেরিকান ঘাঁটির ঘুম কেড়ে নেওয়া হুমকি। মার্কিন সামরিক ঘাঁটিগুলো, বিশেষত পুয়ের্তো রিকোর ফোর্ট বুচালান, ক্যাম্প সান্তিয়াগো এবং মুনিজ ইয়ার ন্যাশনাল গার্ড বেস, সবই এখন আক্রমণের পরিসরের মধ্যে। শুধু তাই নয়, কিউবার কুখ্যাত গুয়ান্তানামো উপসাগরে মার্কিন ঘাঁটিও বাদ যাচ্ছে না। এই ড্রোনগুলি যদি একবার উড়ে যায়, তবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কি তাকে রুখতে পারবে? ওয়াশিংটন এখন যেন উদ্বেগজনক নীরবতার মধ্যে। তবে কি মাদুরো একা নন? তিনি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের শি জিনপিংয়ের কাছেও বর্ধিত সামরিক সহযোগিতা চেয়েছেন, তা এই নাটকে নতুন মাত্রা যোগ করেছে। ট্রাম্পের বিরুদ্ধে মাদুরো যেন প্রতিদ্বন্দ্বীদের সমাবেশ ঘটিয়েছেন। রাশিয়া থেকে সুখোই যুদ্ধ বিমানের সংস্কার এবং চীন থেকে রাডার শনাক্তকরণ ব্যবস্থার দ্রুত উৎপাদন। মাদুরো তার দেশকে দুর্গের মতো করে গড়ে তুলতে চাইছেন। মার্কিন যুক্তরাষ্ট্রও বসে নেই। তারা রুজভেল্ট রোডস নৌ স্টেশন পুনরায় চালু করেছে।
এবং রাফায়েল হার্নান্দেজ এবং হেনরি ই রোহেলসেন বিমানবন্দরে রানওয়ে সক্ষমতা বাড়াচ্ছে। এগুলি ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র 500 মাইল দূরে, অর্থাৎ প্রতি আক্রমণের প্রস্তুতি চলছে জোর কদমে। মাদুরো কি সত্যিই তার এই ড্রোন ডিপ্লোম্যাসি দিয়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে পারবেন, নাকি ক্যারিবীয় সাগরে ভেসে বেড়ানো মার্কিন বিমানবাহী রণতরীগুলোই শেষ পর্যন্ত এই খেলার চূড়ান্ত রেফারি হবে? ইতিহাস সাক্ষী, আমেরিকার উঠোনে এমন বিপজ্জনক খেলা এর আগে কেউ খেলতে সাহস দেখায়নি। মাদুরোর এই চাল কি তাকে বীরত্ব দেবে, নাকি অনিবার্য পতনের দিকে ঠেলে দেবে? উত্তর দেবে সময়, কিন্তু আপাতত উত্তেজনার পারদ চরমে। গাজার রাফায় মাটির গভীরে এক রাজনৈতিক টাইম বোমা টিকটিক করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার ডাকনাম বিবি, মুখোমুখি দাঁড়িয়েছেন এক কঠিন আমেরিকান চাপের। আর এই চাপের উৎস স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস। খবর আসছে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে বাধ্য করছে এক চাঞ্চল্যকর কাজ করতে। সুড়ঙ্গে আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদ পথ করে দিতে হবে। মধ্যপ্রাচ্যের একজন কূটনীতিক টাইমস ইসরায়েলে এই বিস্ফোরক দাবি করেছেন। দক্ষিণ গাজার হলুদ রেখার ইসরায়েলি নিয়ন্ত্রিত পাশে এক সুড়ঙ্গে প্রায় 100 থেকে 200 হামাস কর্মী আটকা পড়েছে বলে জানা গেছে। আর তাদের যেন কোনো ক্ষতি না হয় সেই মর্মে তাদের ক্ষতি করো না বার্তা এসেছে ওয়াশিংটন থেকে। ট্রাম্পের 20 দফা ফর্মুলা, হামাসের জন্য সাধারণ ক্ষমা। এই উদ্যোগ আসলে গাজা সংঘাতের অবসানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা সূত্রের অংশ। এই সূত্রে বলা হয়েছে যে হামাস সদস্যরা শান্তিপূর্ণ সহাবস্থান এবং অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি দেবে, তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে। যোদ্ধারা কিরিয়াত গ্যাটে মার্কিন নেতৃত্বাধীন কেন্দ্রে তাদের অস্ত্র জমা দেবে। তারপর তাদের হয় নিরাপদে অন্য দেশে চলে যেতে দেয়া হবে, অথবা হলুদ রেখার পশ্চিমে হামাস নিয়ন্ত্রিত অঞ্চলে ফিরে যেতে দেয়া হবে। এ যেন এক বিস্ময়কর প্রস্তাব, শত্রুদের জন্য মুক্তির দরজা খুলে দেয়া। নেতানিয়াহু সেপ্টেম্বরে এই কাঠামোগত প্রস্তাবটি মৌখিকভাবে গ্রহণ করেছিলেন বটে, কিন্তু হামাসকে নিরাপদ যাত্রা প্রদান এর বিষয়টি তখন থেকেই ছিল অমীমাংসিত। ইসরায়েল এখন এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে। তাদের সাফ কথা, অনেক হামাস যোদ্ধা আক্রমণের জন্য দায়ী, তাই আইডিএফ তাদের হেফাজতের প্রয়োজন। ট্রাম্পের প্রস্তাবে সায় দেওয়া মানে যুদ্ধাপরাধীদের হাত ছেড়ে দেয়া, যা নেতানিয়াহুর জন্য এক রাজনৈতিক আত্মহত্যা। তবে এই টানাপোড়েনের মূলে রয়েছে হামাসের অদম্য সামরিক শক্তি। গাজার মাটির তলায় তাদের রয়েছে সুড়ঙ্গের বিশাল এক অদৃশ্য দুর্গ বা টানেল নেটওয়ার্ক। এই টানেলগুলোই তাদের দীর্ঘকাল ধরে লড়াই করার প্রধান অস্ত্র, যা ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য এক বিশাল মাথা ব্যথা। বিশেষত রাফা এর সুড়ঙ্গ নেটওয়ার্ক এতটাই গুরুত্বপূর্ণ যে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মৃতদেহ উদ্ধারের সময় টানেলে আঘাত করা এড়িয়ে গেছেন, এই আশঙ্কায় যে তার অবশিষ্টাংশ হারিয়ে যেতে পারে। যদিও পরে এই দাবি প্রত্যাহার করা হয়, কিন্তু এটি স্পষ্ট করে যে হামাসের এই মাটির তলার সাম্রাজ্য ইসরায়েলকে কতটা চিন্তায় রেখেছে। হামাসকে মুক্তি দিয়ে কি ইসরায়েলকে ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে নিতে হবে, নাকি নেতানিয়াহু তার দেশের নিরাপত্তা রক্ষায় অনড় থেকে আমেরিকার বিরুদ্ধে এই কূটনৈতিক যুদ্ধ চালিয়ে যাবেন? গাজার মাটিতে হামাস যোদ্ধাদের ভাগ্য এখন নির্ভর করছে ওয়াশিংটন, তেল আভিভ এবং রাফায়ের সুড়ঙ্গের ত্রিমুখী দ্বন্দ্বে। রাত জাগা আকাশে এক শব্দ ঘুম ভেঙে দিল, 24 ঘন্টার আলটিমেটাম। মার্কিন প্রস্তাব, মিশর ও কাতারের মধ্যস্থতা, কিন্তু হামাস বলল আমরা এখানেই থাকব। সাম্প্রতিক ঘটনাগুলি গাজা পশ্চিমা দুনিয়াকে নড়ে চড়ে বসিয়েছে। ওয়াশিংটন গাজার ইসরায়েলি নিয়ন্ত্রিত অংশ থেকে হামাস যোদ্ধাদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। মিশর ও কাতার ওই পরিকল্পনা অনুমোদন করে বার্তাটি হামাসের কাছে পৌঁছে দেয়। মার্কিন আইনি ভাষায় সেটা ছিল এক ধরনের মানবিক বহির্গমন। সরিয়ে নেওয়ার জন্য 24 ঘন্টা, সময়সীমা রাত 8টায় শেষ। তারপরে ইসরায়েল চাইলে অভিযান পুনরায় শুরু করতে পারবে। ঢাল তলোয়ারের মতো দ্রুত হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা সিদ্ধান্ত নিল স্থায়ীভাবে গাজায় থেকে লড়াই চালাবে। নিঃশেষে এসব সিদ্ধান্তে উদ্ঘাটন করে দিয়েছে মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা,
যেখানে বাহ্যিক চাপ আর দরাদরি সবকিছুকে পেছনে ফেলে অভ্যন্তরীণ শক্তি ও অদম্যতা প্রাধান্য পাচ্ছে। কেন হামাস এমন সিদ্ধান্ত নিল? কারণ তাদের কাছে কেবল ইচ্ছাশক্তিই নেই, আছে মাঠের শক্তিও। গাজার ভূগর্ভস্থ টানেলগুলো, হাজারো সুসংগঠিত যোদ্ধা, স্বল্প দূরত্বের রকেট ও ক্লান্তিকর অবরোধের বিরুদ্ধে জনগণের একাকিত্ব, এসবই তাদের শক্তি। আইডিএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, খান ইউনিসের কাছে এখনও টানেলে কয়েক ডজন ভয়ঙ্কর যোদ্ধা লুকিয়ে আছে। তারা টানেল থেকেই বেরিয়ে আচমকা আঘাত করতে সক্ষম, আর এটা ইসরায়েলের কাছে বড় সেই ঝুঁকি। টানেল ব্যবস্থায় হামাসের কৌশল পুরনো নয়, বরং পরীক্ষিত। সম্প্রতি অভিযোগ উঠেছে, একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে হামাসের যোদ্ধারা একজন আইডিএফ সৈন্যকে হত্যা করেছে। আইডিএফ তার যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে অভিহিত করে এবং প্রতিশোধে প্রায় 20টি বিমান হামলা চালায়। এ কারণে আবেগ চড়েছে এবং বৈরিতা নতুন করে জ্বলে উঠেছে। এমন পরিস্থিতিতে হামাসের প্রত্যাখ্যান কেবল কৌশলগত নয়, এটি রাজনৈতিক ও নৈতিক দাবি। তারা বলছে, সরার মানে আত্মসমর্পণ। গাজার জনগণ তাদেরই লড়াকু শক্তির আস্থা কেন্দ্র। এছাড়াও তারা জানে যে যারা চলে যাবে তাদের পুনর্বাসন নেই। গাজায় উপস্থিত থেকে যুদ্ধ ও রাজনীতি দুটোতেই অংশগ্রহণ করাই তাদের কৌশল। অপরদিকে ইসরায়েলের উচ্চপদস্থ রাজনৈতিক ও সামরিক নেতারা দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন, যদি হামাস সিজ ফায়ার ভাঙে তারা শক্তিশালী মোকাবিলায় জবাব দেবেন। মার্কিন প্রেসিডেন্টও ইসরায়েলের পাশে রয়েছে। তিনি বলছেন, হামাসের আচার আচরণ কতটা গ্রহণযোগ্য তাও দেখুন। এই সব মিলিয়ে যুদ্ধবিরতি এখন ভঙ্গুর। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর এই অবস্থায় তারা নীরব থাকবে না। একই সঙ্গে চলমান এই আগ্রাসনের জন্য দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি। সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দেবে না। সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না। সংগঠনটি সতর্ক করে দিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন। হামাস দখলদার বাহিনীকে এই বিপজ্জনক পরিস্থিতি ও এর পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী করে সতর্ক করে বলেছে, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন দুর্বল যুদ্ধবিরতি চুক্তিটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে যখন তীব্র উত্তেজনা, ঠিক তখনই বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে ঝড় তুলেছে। যে পারমাণবিক কর্মসূচি নিয়ে এতকাল ইরানকে কোণঠাসা করার চেষ্টা চলছিল, সেই কর্মসূচি এবার নিজেই শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নতুন পারমাণবিক পরীক্ষা, ইরানের রোমহর্ষক প্রতিক্রিয়া। পৃথিবী আবার একবার রুদ্ধশ্বাস মুহূর্তে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, পেন্টাগনকে 1992 সালের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় চালাতে হবে। রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক প্রতিযোগিতার আড়ালে এই পদক্ষেপকে ইরান আন্তর্জাতিক শান্তি ভাঙার গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এক্সে বলেন, একটি পারমাণবিক অস্ত্রধারী বুলি আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। এটি পশ্চাদমুখী এবং দায়িত্বহীন। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিস্তার ঝুঁকি। আরাকচি আরও সতর্ক করেছেন যে একই বুলি আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে দানবীয় করে তুলছে এবং আমাদের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলিতে আরও হামলার হুমকি দিচ্ছে। তার ভাষায়, আন্তর্জাতিক আইন ও মানবতার উপর এই আক্রমণ। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ করেছে, যা তাদের প্রকৃত আগ্রাসী চরিত্র প্রকাশ করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব বলেও অভিহিত করেন। ইরানকে অবমূল্যায়ন করার সময় শেষ। পশ্চিমা বিশ্ব ভেবেছিল জ্বালানি ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ইরান পিছিয়ে থাকবে, কিন্তু তেহরান তা উল্টো প্রমাণ করছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি আজ আরও শক্তিশালী এবং আত্মনির্ভর। মার্কিন বোমার ঝড়েও ইরান ফিরে দাঁড়িয়েছে নতুন পরীক্ষা, নতুন প্রযুক্তি, নতুন প্রজন্মের অস্ত্রের সঙ্গে। ইরান শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, তারা প্রতিশোধের প্রস্তুতিও নিচ্ছে। জুন মাসে ইসরায়েলের সঙ্গে চলা 12 দিনের যুদ্ধে মার্কিন বাহিনী তাদের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছিল। তারপর ইরান স্থির থেকে গেছে।
তারা স্পষ্ট করে দিয়েছে যে শান্তিপূর্ণ পারমাণবিক ক্ষমতার চর্চা বন্ধ করা হবে না। বিশেষজ্ঞরা বলছেন ইরান এখন নিজের শক্তি ছাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে নতুন নকশা আনছে। পূর্ববর্তী নিষেধাজ্ঞা, বোমা হামলা বা আন্তর্জাতিক চাপ কিছুই তাদের থামাতে পারেনি, বরং এসবই ইরানকে আরও আত্মনির্ভর এবং শক্তিশালী করেছে। বিশ্বের কাছে ইরানের বার্তা স্পষ্ট, তারা একমাত্র প্রতিরক্ষা করছে না, তারা প্রতিসাম্য বজায় রাখার ক্ষমতা দেখাচ্ছে। এই পরিস্থিতি নতুন করে পারমাণবিক প্রতিযোগিতার উত্তেজনা ছড়াচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা পুনরায় চালালে ইরানও তার প্রস্তুতি সম্পন্ন শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত। আরাকচি আরও বলেন, দুনিয়াকে জবাবদিহি করতে হবে। এমন অস্ত্রের বিস্তার স্বাভাবিক করা মানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। বার্তা স্পষ্ট, ইরান আর পিছিয়ে নেই। শেষ লাইনটি রোমহর্ষকভাবে বলে, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক শক্তি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, তেহরানও এখন তার অস্ত্র শক্তির ছাপ দিয়ে দেখাচ্ছে যে তাকে হালকাভাবে নেওয়া যাবে না। পারমাণবিক শক্তি, আত্মনির্ভরতা এবং প্রস্তুতিশীলতা, ইরান এখন আন্তর্জাতিক মঞ্চের খেলার নিয়ম পরিবর্তন করছে।